30শে মে 2024 আমরা রওনা দিয়েছিলাম উত্তরাখণ্ডের উদ্দেশ্যে। এবারের গন্তব্য ছিল মদমহেশ্বর, তারপর কল্পেশ্বর, তারপর ভবিষ্যবদ্রী, যেটা বদলে গিয়ে আরও কয়েকটা বদ্রী আমরা এর সাথে দেখি। আর সবশেষে কার্তিক স্বামী কমপ্লিট করে তারপর ফেরত আসার। এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো আকতলিধার অর্থাৎ মদমহেশ্বর ট্রেকের স্টার্টিং বা এন্ডিং পয়েন্ট যেটা, সেই জায়গার বর্তমান পরিস্থিতি দেখানোর জন্য। 30 তারিখ ভোরবেলা আমরা শুরু করেছিলাম রাশি থেকে। 1.5 কিলোমিটার গাড়ি নিয়ে পৌঁছোই আকতলিধার। তারপর সেখান থেকে আমরা পৌঁছোই মদমহেশ্বর সেম ডে। 31 তারিখ মদমহেশ্বরে পুজো দেওয়ার পর মোটামুটি সকাল 10:30-11টা নাগাদ আবার নিচে নামতে শুরু করি। কিন্তু নিচে নামার সময় পায়ে প্রেশার পড়ার জন্য পুরোটা আমরা একদিনে নামতে পারিনি, নেমেছিলাম আপার বানতলি পর্যন্ত। তারপর 2 জুন অর্থাৎ তৃতীয় দিন ভোর 4:30-র সময় আপার বানতলি থেকে নিচে নেমে আসি। আপাতত আকতলিধারে মোটরেবল রোড তৈরি হওয়ার কাজ চলছে, যা হওয়ার পারমিশন পাওয়া গেছে শুনেছি যতদূর গন্ডার অবধি। তো সেই কারণে আজ যদি আপনি এক অবস্থা দেখে যান, যখন একদিন বা দুদিন পর ট্রেক কমপ্লিট করে ফেরত আসবেন, সেই সময় অবস্থাটা পুরোপুরি বদলে যাবে। কারণ জেসিবি কনস্ট্যান্ট জায়গাটা ভেঙে ভেঙে নতুন নতুন জায়গা তৈরি করছে, যেখান দিয়ে গাড়ি যাওয়ার জন্য রাস্তা তৈরি হচ্ছে। তাই জন্য যাওয়ার সময় ওপর থেকে প্রায় এই 300-400 মিটার নিচে নামা এবং ফেরার সময় আপনার নিচে থেকে ওপরে ওঠা, পুরোটাই অফ রোড। এখানে রোড নেই বললেই চলে। এই ভিডিওটাতে বিভিন্ন জায়গায় আপনি দেখতে পাবেন যে আমার গলায় আমি ক্যামেরাটা ঝুলিয়ে জাস্ট রেখেছিলাম যাতে এই ভিডিওটা ক্যাপচার করতে পারি, কিন্তু বড় বড় পাথর, মাটির রাস্তা, এর ওপর দিয়ে আপনাকে এদিক ওদিক হাঁচড়ে পাঁচড়ে উঠতে হবে। এমন কিছু জায়গা রয়েছে যেখানগুলোতে যদি আপনার একটু এদিক থেকে ওদিক মন সরে যায়, অর্থাৎ দৃষ্টিভঙ্গ হয়, তাহলে আপনি আছাড় খেয়ে পড়তে পারেন। যাওয়ার সময় এক বয়স্ক ভদ্রলোক, একটা গ্রুপ ছিল, কলকাতারই গ্রুপ, তাদের মধ্যে একজন পড়েও গিয়েছিলেন, গিয়ে তার মাথায় চোট লেগেছিল, যার জন্য তারা ফেরত চলে গিয়েছিলেন। এবং ফেরত আসার সময়ও একটা সাউথ ইন্ডিয়ান দল ছিল যারা হায়দ্রাবাদ থেকে এসেছিল মদমহেশ্বর যাওয়ার জন্য। তাদের মধ্যেও বেশ কিছু জন এই রাস্তাটা দেখেই আপনার গিভ আপ করে দিয়েছিল। তবে এই ভিডিওটা কিন্তু ডিমোটিভেট করার জন্য নয়, একটা কথাই বলার জন্য যে হতে পারে যে হয়তো খানিকটা রাস্তা তৈরি হচ্ছে বা কিছুটা রাস্তায় আপনাকে কষ্ট করে যেতে হবে, কিন্তু আপনি যদি চেষ্টা করেন বা একটু মনোযোগ দিয়ে যান, তাহলে আই থিঙ্ক কমপ্লিট করতে পারবেন বা যেতে পারবেন। কারণ এই রাস্তাটা আমার জন্য যাওয়ার সময় সবচেয়ে বেশি প্রবলেম ছিল, কারণ আমার বাঁ বাঁ হাঁটুটা ভাঙা। মালাইচাকিতে আমার ইমপ্ল্যান্ট বসানো আছে এখনও, কিন্তু তা সত্ত্বেও আমার নামতে গিয়ে কষ্ট হয়, কারণ বডির ওয়েট যখন পায়ের ওপর পড়ে তখন ওপর থেকে নিচে নামতে বেশি কষ্ট হয় রাদার দ্যান নিচে থেকে ওপরে ওঠা। কিন্তু আমি যখন এটা দেখেছিলাম, আই ডিসাইডেড যে আমি যা হোক করে কমপ্লিট করবই। তো আমি গিভ আপ করিনি, আমি খুব ভয়ে ভয়ে গেছিলাম। ইনফ্যাক্ট এই ভিডিওটারই লাস্টের একটা জায়গা আমি ভিডিও করতে পারিনি, যেখানে জেসিবি অলরেডি সবে সবে ভেঙেছিল এবং নরম মাটি ছিল। দ্যাট ওয়াজ কমপ্লিটলি ব্রিটেল, মানে আমি যদি পা দিতাম তাহলে আমি পড়ে যেতাম। আমি লিটারেলি বসে ক্রল করে নেমেছিলাম। কিন্তু আমার উদ্দেশ্য ছিল কাউকে বিব্রত না করে ভালোভাবে সুস্থভাবে ট্রেকটা কমপ্লিট করে রাশিতে ফেরত আসা, এবং সেটার জন্য আমি কোনো রিস্ক না নিয়ে বসে আমি যতটুকুনি করতে পারি সেই অনুযায়ী কমপ্লিট করে নিচে নেমে এসেছিলাম। 2022-এ আমি তুঙ্গনাথ গেছিলাম, আর 2019-এ আমার পায়ে একটা অ্যাক্সিডেন্টে মালাইচাকি ভেঙে গেছিলো। সেটাতেই অপারেশন হয়েছিল, 11 দিন হসপিটালে ছিলাম। তুঙ্গনাথ যাওয়ার আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমি জানতাম না কোনো দিন করতে পারবো কি না। তারপর একটা ট্র্যাভেল গ্রুপে একটা পোস্ট দেখি, যেখানে 60 3-4 জন বয়স্কা মহিলা তারা তুঙ্গনাথ হেঁটে গিয়েছিলেন। সেই দেখে আমি ঠিক করেছিলাম তখন 2021-এ যে আমি যাবই, আমাকে যেতেই হবে। তো 2022-এ আমি উইদাউট এনি হেল্প, এনিথিং, আমার টাইম হয়তো বেশি লেগেছিলো আমাদের 3 জনেরই। আমি তখন, আমার মেয়ের বয়স 7 বছর, আগের বছর, আর আমার ওয়াইফ, আমরা 3 জনে মিলে হেঁটে তুঙ্গনাথ উঠেছিলাম। তাই একটাই উদ্দেশ্য এখানে বলার, আমি এই ভিডিওটা আরও পোস্ট করলাম তার কারণ
বর্তমান পরিস্থিতি মদমায়েশ্বরের শুরুর দিকের এই যে অবস্থাটা, এটা হয়তো অনেকেই বলছেন না বা অনেকেই জানে না, কারণ আমিও যে ভিডিওগুলো দেখে গেছি সেগুলোতে আমি যতদূর জানতাম যে নানুর পর থেকে খাড়াই বেশ খানিকটা, শেষের 4.5 কিলোমিটার কনস্ট্যান্ট চড়তে হবে, কিন্তু এই অংশটা কেউ জানে না বা অনেকেই হয়তো বলবে না বা হয়তো স্কিপ করে যাবে, কারণ এটা টেম্পোরারি। কিন্তু এই মুহূর্তে যারা প্ল্যান করবেন তাদের আই থিঙ্ক একটু জেনে রাখাটা ভালো, কারণ তাহলে এসে এরকমভাবে মানসিকভাবে দেখে বিপর্যস্ত লাগতে পারে। তাই মেন্টালি প্রিপেয়ার হয়ে আসাটা খুব দরকার। তবে পুরো ট্রেলটাই খুব ভালো। শুধু আগেরবারের যে জায়গাটাতে গন্ডারে অগাস্ট মাসে যে ব্রিজটা ভেঙে গিয়েছিল ওই জায়গাটার অবস্থা একটু খারাপ। এছাড়া যেমন চড়াই আছে, কিন্তু ট্রেল খুবই সুন্দর, কনস্ট্যান্ট। আপনি সব রকমের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ওপরে উঠতে পারবেন, এবং যদি একদিনে না পারেন তাহলে 3 দিনে উঠুন, 3টে অংশে ভাগ করে। প্রথম দিন থেকে যান আপার বানতলি বা তার পরের কোনো একটা জায়গায়, তারপরের দিন থেকে যান আরও এগিয়ে নানুর কাছাকাছি কোথাও, নানুতেই থাকুন দ্বিতীয় দিন, থার্ড ডে পৌঁছুন মদমহেশ্বর। কারণ লাস্টের যে 4.5 কিলোমিটার মতন চড়াই, সেটা কিন্তু বেশ চড়াই, সত্যি কথা। তাই জন্য আস্তে আস্তে যান, একদিনে না হলে 3 দিনে পৌঁছুন, যেটা আমিও ভেবেছিলাম করব, কিন্তু আমাদের গাইড আমাকে লাস্টে খুব উদ্দীপনার সাথে বলেছিল পৌঁছে দেখবেন কেমন লাগবে। তো যে কারণে আমি আবার হাঁটতে শুরু করেছিলাম, কিন্তু নানুতে গিয়ে আমার মনে হয়েছিল যে আজকে আমি আর হাঁটতে পারবো না, কিন্তু পৌঁছে গেছিলাম, একদিনে গিয়েছিলাম। সেই ভিডিও আমার কাছে রয়েছে, সেই ক্লিপগুলো অ্যাড করে করে কোনো একটা সময় দেব। কিন্তু এই মুহূর্তে দেখুন রাস্তা কীরকমভাবে আমরা এগোচ্ছি, এবং খানিকটা পরেই আমরা পৌঁছে যাব রাশিতে। আমার 8 বছরের কন্যা গাইড কাম পোর্টার দাদার সঙ্গে গুটি গুটি পায়ে লাঠি হাতে নিয়ে এগিয়ে চলেছে ওপরের দিকে। আর একটুখানি বাকি, এরপরেই আমরা পৌঁছবো রাশি। रेस्ट कर लो 2 मिनट। এখানে আমরা সবাই একটু বিশ্রাম নিচ্ছি, কারণ একভাবে অনেকটা খাড়াই ওঠার পর এই জায়গাটাতে একটু দাঁড়ানোর ঠিকঠাক জায়গা ছিল।
এরপর আবার শুরু হবে আমাদের পরিশ্রম এগোনোর জন্য। তাই তিনজনে মিলে আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে নিচ্ছি আর একটু এনার্জি সঞ্চয় করছি। আমার ওয়াইফ রয়েছে আরও বেশ খানিকটা পেছনে, সে আস্তে আস্তে উঠছে। तो रांची में कितना देर रुकना है आपको? अभी तो टाइम लगेगा क्योंकि आपका रेडी वेडी होना है, पैकिंग करना है, सब कुछ तो बिखरा पड़ा है ना। ये सब जैकेट वैकेट भी तो घुसाना है, इसीलिए देखते हैं निकलते निकलते एटलिस्ट आपका। আগতলি ধারের কাছাকাছি এসে গেছি। জেসিবির আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। খটখট খটাস খটাস ভাঙচুর, প্রকৃতিকে দুমড়ে মুচড়ে গাড়ি আসার সভ্যতার জায়গা তৈরির জন্য প্রচেষ্টা চলছে। এই দেখুন, আর এই যে রাস্তাটা দেখছেন, এই যে এটা হচ্ছে কমপ্লিটলি ব্রিটেন, নতুন ভাঙা, পাথর ভেঙে মাটি হয়ে গেছে। এখানে পা দিলে পাটা অন্তত ঢুকে যেত, আর না হলে আমার কোনো ব্যালেন্স থাকতো না, আমি মুখ থুবড়ে নিচে পড়তাম। তাই জন্য আমি এখানটা দিয়ে লিটারালি বসে বসে নেমেছিলাম, ক্যামেরা অফ করে দিতে হয়েছিল। এই যে নেমে এসেছি, নেমে আসার পর ফাইনালি জেসিবির গা বেয়ে বেরিয়ে এবার আমরা যাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডের দিকে, যেখানে আমাদের অশোকজি ওয়েট করে থাকবে। অশোকজি গাড়িতে করে আমরা অশোকজি হোমস্টেতে সেই দিনটা ছিলাম 2 জুন। তার পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে গেছিলাম কল্পেশ্বরের উদ্দেশ্যে। এই যে জেসিপি যেখানটা ভাঙছে কি অবস্থা, প্রতিদিন ভেঙে ভেঙে রাস্তাটা আরও বাড়ানো হচ্ছে, রাস্তা তৈরি হচ্ছে গাড়ি যাওয়ার জন্য। এখান দিয়ে বসে বসে অনেক জল্পনা কল্পনা, সুবীরের সঙ্গে পুরো প্ল্যানটা ছকা, অশোকজির সঙ্গে নিয়মিত কথা বলা, এই সমস্ত মিলিয়ে মদমেশ্বর ট্রেকটা কমপ্লিট হলো। এরপরে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কল্পেশ্বর। সেই দিন আমরা আর কল্পেশ্বরের জন্য বেরোতে পারিনি, সেদিনটা রেস্ট নিয়েছিলাম। এবং রাশিতে ঢোকার পর মোটামুটি দুপুর 12টা 12:30 থেকে বিকেল 4টে-5টা অবধি অঝোরধারে বৃষ্টি হয়েছিল। সন্ধ্যের পরও হয়েছিল, কিন্তু কমে গেছিল তার দাপট, কিন্তু বেশ বৃষ্টি হয়েছিল। তাই আমরাও জামা কাপড় বেশ কিছু কেচে পরিষ্কার করে সেই দিনটা আমরা ছিলাম। আর এই যে অশোকজি, যিনি আমাদের পুরো প্ল্যানটাতে হেল্প করেছিলেন, এনার জন্যই আমাদের মদমেশ্বর প্ল্যানটা সম্পূর্ণ করতে পেরেছিলাম। রাশিতে আসলে এনার হোমস্টেতে উঠতে পারেন, যেটা সবচেয়ে পুরনো হোমস্টে রাশির, এবং এখানে ওনাকে এক কথায় সবাই চেনে।